আজকে আমরা পড়ব হরমোন। প্রথমে দেখো তোমাদের কিছু ঘটনার কথা বলি। ধরো বয়সন্ধিকালে যেমন 8, 9, 10 এরকম দেখবে ছেলেদের ক্ষেত্রে গোঁফদাড়ি গজাচ্ছে বা ছেলেদের কণ্ঠস্বরের কিন্তু অনেক রদবদল দেখা যায়। বা আবার ধরো তুমি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়াচ্ছ, খানিকটা দৌড়ানোর পর দেখবে হৃৎপিণ্ড খুব জোরে ধুকপুক শব্দে কম্পিত হচ্ছে এবং তোমার শরীর থেকে ঘাম ঝরছে, জিভটা শুকিয়ে আসছে। আবার এই সময় আবার কখনো বা দেখেছো তোমাদের বন্ধুদের মধ্যেই কেউ হয়তো খাটো, আবার কেউ বা লম্বা, মানে হঠাৎ করেই কেউ লম্বা হয়ে গেছে আর কেউ বা ওই বেটেই রয়ে গেছে। আবার তোমরা কখনো কখনো দেখেছো যে বয়স্ক লোকেরা কোনো সময় বলে যে সে চিনি খাবে না, চিনি খেলে তার দৈহিক অসুবিধা হতে পারে, অর্থাৎ তার সুগার লেভেল বেড়ে যেতে পারে। এরকম বহু ঘটনার তোমরা সম্মুখীন হয়েছো। এই সব ঘটনাই যেমন উচ্চতার বৃদ্ধি বা হ্রাস, ওজনের বৃদ্ধি হ্রাস, কণ্ঠস্বরের যে পরিবর্তন, বা তোমরা বয়সন্ধিকালে দেখেছো যে শারীরিক গঠনেরও অনেক পরিবর্তন দেখা যায়। ছোট বা শিশুকালে একটা ছেলে বা মেয়েকে কণ্ঠস্বর শুনলে তুমি কিন্তু শিশুটি ছেলে বা মেয়ে সেটা বলতে পারবে না, কিন্তু যেই না 8, 9 কোনো স্টুডেন্টের বা কোনো শিশুর যদি আমরা কণ্ঠস্বর শুনি, দূর থেকে না দেখেই বলে দিতে পারি ওটি কোনো ছেলের কণ্ঠস্বর নাকি মেয়ের। এই যে কণ্ঠস্বরের পরিবর্তন বা দৈহিক যে বিভিন্ন রকম পরিবর্তন হচ্ছে, ছেলেদের ক্ষেত্রে গোঁফদাড়ি গজাচ্ছে, মাস্কিউলার বডি হচ্ছে, মেয়েদের কণ্ঠস্বর তীক্ষ্ণ হচ্ছে, মেয়েদের দেহ কোমল হচ্ছে, এই সব ব্যাপারগুলোই কন্ট্রোল করে আমাদের শরীরের মধ্যে অবস্থিত একটা কেমিক্যাল, আর তার নামই হলো হরমোন। হরমোন কি করে দেখো, হরমোন সবসময় অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়। আমাদের শরীরে বিভিন্ন রকমের অন্তঃক্ষরা গ্রন্থি আছে। হরমোন সেই অন্তঃক্ষরার গ্রন্থিগুলোর মধ্যে যে সিক্রেটিং সেল থাকে, অর্থাৎ ক্ষরণকারী যে কোষ থাকে, তার থেকে উৎপত্তি লাভ করে। যেহেতু এরা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপত্তি লাভ করে, সেই জন্য মেনলি অন্তঃক্ষরা গ্রন্থির বৈশিষ্ট্যই হলো এরা অনাল গ্রন্থি, অর্থাৎ এদের থেকে নিঃসৃত পদার্থ নালীপথে বাহিত হয় না, তাই সরাসরি রক্তের মাধ্যমে বাহিত হয়ে টার্গেট সেল বা উদ্দিষ্ট সেলে গিয়ে এরা কার্য করে। তাহলে দেখলে হরমোন উৎপত্তি লাভ করে সিক্রেটিং সেল থেকে, অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ কোষ থেকে, কিন্তু সেখানে কিন্তু কোনো কাজ করছে না, কাজ করছে রক্তের মাধ্যমে বাহিত হয়ে দূরে গিয়ে কোনো একটা গ্রন্থির সেলের উপর গিয়ে সে কাজগুলো করছে, অর্থাৎ উদ্দিষ্ট স্থল থেকে দূরে গিয়ে সেখানে কাজ করছে এবং তার কার্যক্ষমতা নিয়ন্ত্রণ করছে, এবং কাজের শেষে এরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। এই রকমই যেহেতু এরা জীবদেহে উৎপন্ন হয়, তাই এদের আমরা বলবো জৈবনিক পদার্থ। আর এরা যেহেতু একটা কেমিক্যাল বা রাসায়নিক আকারে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হচ্ছে রক্তের মাধ্যমে বাহিত হয়ে, তাই আমরা বলতে পারি যেসব জৈব রাসায়নিক পদার্থ বিশেষ ধরনের কোনো কোষ সমষ্টি বা কোনো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে দেহ তরলের মাধ্যমে, অর্থাৎ এখানে রক্তের মাধ্যমে বাহিত হয়ে দূরবর্তী স্থানে বাহিত হয়ে যায় এবং দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ যেমন বৃদ্ধি, পরিস্ফুরণ, জনন, এছাড়াও আমি আরও অন্যান্য কাজ দেখো লিখেছি, ওজন,
ওজনের পরিবর্তন, হজম ক্রিয়া, রোগ প্রতিরোধ, রক্তচাপ নিয়ন্ত্রণ, মূত্র উৎপাদন, ঘাম তৈরি, হৃৎপিণ্ড বা হৃদযন্ত্রকে ঠিক রাখা, এই যে সব কাজগুলো কি করে, মেনটেন করে এবং ক্রমান্বয়ে সুদূর প্রসারী হয়। কিন্তু একটা বিষয় মাথায় রাখবে, এরা কিন্তু ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়। এই যে জৈব রাসায়নিক পদার্থটার কথা আমি এতক্ষণ বলছি, তার নামই হলো হরমোন। আরও একটা বিষয় জেনে রাখো, মানুষের যে মন, সেই মনের প্রভাবের উপরও কিন্তু হরমোনের ক্রিয়া অনেকটা নির্ভর করে। যেমন রাগ হওয়া, কান্নাকাটি করা, হিংসা করা, ভালো লাগা বা অভিমান করা, এগুলোর দ্বারাও কিন্তু হরমোনের ক্রিয়া অনেকটা নিয়ন্ত্রিত হয়। যেমন ধরো, দীর্ঘদিন ধরে আমি যদি কোনো একটা বিষয়ের উপর গভীরভাবে চিন্তা করি বা চিন্তিত থাকি, তাহলে আমার শরীরের কিন্তু হরমোনাল ডিসব্যালেন্সই শুরু হয়ে যাবে এবং কিছুদিনের মধ্যেই এই মানসিক কারণের প্রভাব পড়বে শরীরের মধ্যেকার হরমোনের উপর। তাই আমার শরীরকে আক্রমণ করবে বিভিন্ন রকম রোগ, অর্থাৎ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটবে। তাহলে দেখলে হরমোন কিভাবে মানসিক দিকটাও মানসিক দিকের উপর হরমোনের প্রভাব কিভাবে নির্ভর করে। এইভাবে মানসিক কষ্টে থাকার দরুন যদি আমার হরমোনগুলো ডিসব্যালেন্স হয়ে যায় বা হরমোন যদি ঠিকঠাক ক্রিয়া না করে, তাহলে সেটা রোগ হিসাবে দেখা যায়। আর সেই রোগ সারানোর জন্য আমাদের ডাক্তারের কাছে যেতে হয়, কিন্তু ডাক্তার ওষুধ দেন, কিন্তু হরমোনাল যে ওষুধগুলো আছে, হরমোনকে ঠিক করার জন্য যে ওষুধ রয়েছে, সেগুলো সারতে বা সেগুলো ট্রিটমেন্ট কিন্তু সুদূর প্রসারী। আমি ওষুধ খেলাম আর আমার রোগটা সেরে গেল এমনটা নয়, দীর্ঘদিন ওষুধ খাওয়ার পর হয়তো সেই রোগটা আমাদের সারবে। তাই মানসিকভাবে কোনো সময় ভেঙে পড়বে না, সব সময় জয়ফুল মাইন্ডে থাকবে এবং উৎসাহ সহকারে যে কোনো কাজ করবে। কারণ মন বা মানসিকতার উপর কিন্তু হরমোনের ক্রিয়াকলাপ অনেক অংশেই নির্ভর করে। তাই সবসময় হাসি খুশি থাকবে। এই যে বললাম যে হরমোন বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপত্তি লাভ করে, এবার চলো দেখি মানবদেহে কি কি অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে। দেখো, মানবদেহে যে অন্তঃক্ষরা সবথেকে ছোট গ্রন্থিটা এখানে দেখতে পাচ্ছ, এর নাম হলো পিনিয়াল গ্রন্থি। পিনিয়াল গ্রন্থি এটা রয়েছে আমাদের মস্তিষ্কে। তার একটু পাশে আরেকটা ছোট গ্রন্থি রয়েছে, একে আমরা বলি পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি এ ছোট হলেও এর কাজ কিন্তু সুদূর প্রসারী এবং অনেক কাজে করে। সেই জন্য এই পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় বা প্রভু গ্রন্থি বলা হয়। নেক্সট দেখো, আমাদের যে এখানে গলায় বিভিন্ন রকমের গ্রন্থি এখানে দেখতে পাচ্ছ, এখানে ইয়েলো কালারের যে গ্রন্থিটা আছে তার নাম হলো থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি। আর এই থাইরয়েড গ্রন্থির মধ্যে এখানে দেখতে পাচ্ছ 4টে গ্রন্থি রয়েছে, এদের বলে প্যারাথাইরয়েড গ্রন্থি। এই যে 4টে গ্রন্থি দেখতে পাচ্ছ, এদের বলে প্যারাথাইরয়েড গ্রন্থি। এগুলো কিন্তু সবই অন্তঃক্ষরা গ্রন্থি। একটু নিচে দেখো, হোয়াইট কালারের যে গ্রন্থিটা আছে তাকে বলে থাইমাস বা
থাইমাস গ্রন্থি। এখানে দেখো ইয়েলো রঙের যে অংশটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের কিডনি। এদিকে একটা কিডনি আর এখানে স্টমাকের নিচে আরেকটা কিডনি ছবি আমরা খানিকটা অংশ দেখতে পাচ্ছি। তাহলে এই কিডনির যে উপরে ব্রাউন কালারের যে অংশটা দেখতে পাচ্ছ সেটা হলো আমাদের অ্যাড্রিনাল গ্রন্থি। তাহলে এটাও অ্যাড্রিনাল, আবার এটাও অ্যাড্রিনাল। তাহলে এক জোড়া কি আছে, কিডনির উপরে ত্রিভুজ আকারে আমাদের রয়েছে অ্যাড্রিনাল গ্রন্থি। নেক্সট দেখো এখানে গ্রিনিশ যে অংশটা দেখতে পাচ্ছ গ্রিন কালারের খানিকটা দেখা যাচ্ছে, এটা হলো আমাদের প্যানক্রিয়াস অর্থাৎ অগ্নাশয়। তাহলে এই অগ্নাশয়েও আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক অন্তঃক্ষরা গ্রন্থি আছে। এই যে অগ্নাশয় দেখতে পাচ্ছ এটা হলো অগ্নাশয়। অগ্নাশয় কিন্তু আমাদের মিশ্র গ্রন্থি, কারণ অগ্নাশয় যেমন অন্তঃক্ষরা পার্ট আছে সেরকম বহিঃক্ষরাও পার্ট আছে। আর এই অগ্নাশয়ের অন্তঃক্ষরা পার্ট হলো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এক্ষুনি আমরা পরে এটা বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স হলো আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি। নেক্সট দেখো এই যে নিচে এই অংশটা দেখতে পাচ্ছ এটা হলো স্ত্রী জনন অঙ্গ। এই স্ত্রী জনন অঙ্গের মধ্যে এই যে রেড রঙের অংশটা দেখতে পাচ্ছ এটা হলো ওভারি। এটা ফিমেল অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে দেখা যায়। তাহলে এই ওভারি হলো ওভারি বা যাকে আমরা বলি ডিম্বাশয়। এটাও কিন্তু এটা দেখা যায় ফিমেলের ক্ষেত্রে, মানে মেয়েদের ক্ষেত্রে। এটাও কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি। নেক্সট দেখো এখানে মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গ্যানটা আমি একই দেহের মধ্যে বুঝিয়েছি। এটা এই অর্গ্যানটা দেখা যায় আমাদের মেয়েদের ক্ষেত্রে জননাঙ্গ, আর এই অর্গ্যানটা হলো ছেলেদের জননাঙ্গ। এটাকে এর মধ্যে যে রেড কালারের অংশটা দেখতে পাচ্ছ এটাই হলো আমাদের টেস্টিস। এটা হলো আমাদের টেস্টিস। এটা দেখা যায় ছেলেদের ক্ষেত্রে। তাহলে এই যে অঙ্গগুলোর নাম আমি লিখলাম এরা সবাই হলো অন্তঃক্ষরা গ্রন্থি বা যাকে বলে এন্ডোক্রিন গ্ল্যান্ড। তাহলে এইগুলো হলো আমাদের শরীরের মেজর এন্ডোক্রিন গ্ল্যান্ড। বাংলা নামের সঙ্গে ইংলিশ নামগুলো পড়ে রাখবে, কারণ ইংলিশ নাম দিয়েও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। কারণ সায়েন্সের টার্মিনোলজিগুলো মেনলি কিন্তু ইংলিশেই আছে, কিন্তু আমরা বেঙ্গলি মিডিয়ামে পড়ছি তাই আমরা বাংলায় করে নিয়েছি। তাহলে এগুলোই হলো আমাদের গুরুত্বপূর্ণ অন্তঃক্ষরা গ্রন্থি, যেগুলো মানবদেহের বিভিন্ন জায়গায় রয়েছে। এই চিত্রের মাধ্যমে আমি সেগুলোই তোমাদের আজ দেখালাম। এই যে মাথায় যে গ্রন্থিটা দেখেছো মানুষের মস্তিষ্কে, এটা এই যে ক্ষুদ্র গ্রন্থিটা এর নাম হলো পিটুইটারি গ্রন্থি। চলো এবার এটাকে আমরা একটু বড় করে দেখি। এটা হলো পিটুইটারি গ্রন্থির ছবি। এই যে উপরের অংশটা দেখছো এটা হলো হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস। আর নিচের যে অংশটা দেখছো এটা হলো পুরো আমাদের পিটুইটারি গ্রন্থি। হাইপোথ্যালামাস হলো পিটুইটারিকে একটু আগে বলেছি
যে একে আমাদের কি বলে, প্রভু গ্রন্থি বলে, কারণ এ দেহের বিভিন্ন গ্রন্থিকে উদ্দীপিত করে হরমোন ক্ষরণের জন্য এবং তারা বিভিন্ন কাজ করে আমাদের হেল্প করে। সেই জন্য ছোট হলেও এই পিটুইটারিকে কি বলে, মাস্টার গ্ল্যান্ড। আর এই পিটুইটারিকে অনেক অংশে কন্ট্রোল করে হাইপোথ্যালামাস। আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে যেমন বাবা থাকে, সেমনি আগে কি থাকে, ঠাকুরদা বা কি গ্র্যান্ডফাদার, ঠাকুরদা যাকে আমরা বলি গ্র্যান্ডফাদার, সেরকমই এই পিটুইটারির গ্র্যান্ডফাদার হলো হাইপোথ্যালামাস। অর্থাৎ এটা ঠাকুরদার, এটা বাবা। ঠাকুরদা যে ইনস্ট্রাকশানগুলো দেয় সেগুলো কে পালন করে? আমরা আগে জয়েন্ট ফ্যামিলিতে দেখেছি ঠাকুরদা যে ইনস্ট্রাকশান দেয় সেটা বাবা পালন করে, সেরকমই বাবা যে ইনস্ট্রাকশানগুলো দেয় তার ছেলেমেয়েরা সেগুলো পালন করে, তাই তো? তাহলে কি এখানেও তেমনি ঠাকুরদা হলো হাইপোথ্যালামাস আর বাবা হলো পিটুইটারি। আর এর থেকে যে বিভিন্ন গ্ল্যান্ড আমরা পরবর্তীকালে দেখব, থাইরয়েড গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, গোনাডাল গ্ল্যান্ড, সেগুলো হলো সব এর চিলড্রেন বা এর অফস্প্রিং বা অপত্য। ঠাকুরদার দেওয়া ইনস্ট্রাকশান যেমন বাবা পালন করে, তেমনি বাবা ইনস্ট্রাকশান দেয় যে ঠাকুরদা কিন্তু এ কথাটা বলেছে, তখন তার সন্তান সন্ততিরাও কিন্তু ওই ঠাকুরদার ইনস্ট্রাকশানটা পালন করে। সেরকমই এখানে হাইপোথ্যালামাস যে ইনস্ট্রাকশান দেয় সেটা পালন করে কে? পিটুইটারি। আর পিটুইটারি যে ইনস্ট্রাকশান দেয় সেগুলো পালন করে অন্যান্য গ্রন্থিগুলো, যেগুলোকে কন্ট্রোল করছে পিটুইটারি। তাহলে এটা হলো হাইপোথ্যালামাস। এবার এটা হলো আমাদের অগ্রপিটুইটারি। আর এটা হলো আমাদের পশ্চাৎ পিটুইটারি। অর্থাৎ এই যে পিটুইটারি এর দুটো পার্টে বিভক্ত, একটা হলো অগ্রপিটুইটারি আর একটা পশ্চাৎ পিটুইটারি। এবার চলো দেখি অগ্রপিটুইটারি থেকে কি কি হরমোন খরিত হয়। এই অগ্রপিটুইটারির আরেকটা নাম আছে, ওটাও জেনে রাখো, ওটা হলো অ্যান্টেরিয়ার পিটুইটারি। অ্যান্টেরিয়ার পিটুইটারি। এই অ্যান্টেরিয়ার পিটুইটারি বা অগ্র পিটুইটারি থেকে যে হরমোনগুলো খরিত হয় সেগুলো হলো গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন অর্থাৎ জিএইচ। এর আরেকটা নাম আছে এসটিএইচ বা সোমাটোট্রপিক হরমোন। সোমাটোট্রপিক হরমোন। নেক্সট দেখো, অগ্রপিটুইটারি থেকে যে আরেকটা হরমোন বেরোয় তার নাম হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এর সংক্ষিপ্ত নাম হলো টিএসএইচ। আরও হরমোন খরিত হয়, যেমন অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, আবার ফলিকাল স্টিমুলেটিং হরমোন, আবার লিউটিনাইজিং হরমোন, আবার প্রোল্যাকটিন। তাহলে দেখলে এই অগ্রপিটুইটারি থেকে আমাদের কতগুলো হরমোন বেরোচ্ছে। সেরকমই পশ্চাৎ পিটুইটারি থেকে বা যাকে আমরা বলি পস্টেরিয়র পিটুইটারি, এই পস্টেরিয়র পিটুইটারি থেকেও দুটো হরমোন বেরোয়। তারা হলো এডিএইচ, যার পুরো নাম হলো অ্যান্টি ডাইইউরেটিক হরমোন, আরেকটা হরমোন হলো
অক্সিটোসিন। আরেকটা হরমোন হলো আমাদের অক্সিটোসিন। এবার চলো আমরা দেখি এই হরমোনগুলোর কাজ কি। আমরা দেখেছি এটা হলো হাইপোথ্যালামাস অর্থাৎ ঠাকুরদা, এটা হলো পিটুইটারি অর্থাৎ বাবা। এবার দেখি কিভাবে এরা কাজ করে। প্রথমে দেখো এখানে লিখছি হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থেকে একটা হরমোন বেরোয়, তার নাম হলো SRH অর্থাৎ সোমাটোট্রপিন রিলিজিং হরমোন। এ কি করে, এই যে অগ্র পিটুইটারি বা অ্যান্টেরিয়ার পিটুইটারি একে উদ্দীপিত করে। অ্যান্টেরিয়ার পিটুইটারিকে উদ্দীপিত করলে তখন অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে কি বেরোয়, STH অর্থাৎ সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন। এই যে সোমাটোট্রপিক হরমোন এ সাধারণত প্রাণীদেহের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, অর্থাৎ অস্থি এবং পেশির বৃদ্ধি ঘটায়। এছাড়া প্রোটিন সংশ্লেষ ঘটায় ও কোষের সংখ্যা বৃদ্ধি করে। STH রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায় এবং দেহে সঞ্চিত ফ্যাটকে কমিয়ে প্লাজমা ফ্যাটে পরিমাণ বাড়ায়। এই STH যে হরমোনটা বললাম, এর কম ক্ষরণে যদি এর ক্ষরণ কোনো সময় কমে যায় তাহলে কিন্তু আমাদের বামনত্ব রোগ হয়। অর্থাৎ আমরা পথ চলতে যে মানুষগুলোকে অনেক ছোট আকারের দেখি, সেই রোগটার নাম হলো ডোয়ার্ফিজম বা বামনত্ব। এটা STH-এর কম ক্ষরণের ফলে হয়। আবার যদি STH বেশি পরিমাণে ক্ষরিত হয় তাহলে যে রোগটা হয় তার নাম অতিকায়ত্ব বা জাইগান্টিজম বা অ্যাক্রোমেগালি নামক রোগ হয়। এক্ষেত্রে দেহ কি হয় না অনেক লম্বা হয়ে যায়। এবার নেক্সট আরেকটাকে দেখছি। এই যে হাইপোথ্যালামাস, এখান থেকে আরেকটা হরমোন বেরোচ্ছে, তার নাম হলো অ্যাড্রিনোকর্টিকোট্রপিক রিলিজিং হরমোন অর্থাৎ ARH। এটা নিঃসৃত হয়ে পিটুইটারির অগ্রখণ্ডকে উদ্দীপিত করে, অর্থাৎ অ্যান্টেরিয়ার পিটুইটারিকে উদ্দীপিত করছে। তখন অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে ACTH ক্ষরিত হয়, অর্থাৎ অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। এটা একটা পলিপেপটাইড জাতীয় হরমোন। এই যে হরমোন ACTH, এটা অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের বৃদ্ধিতে সাহায্য করে। এই হরমোন অ্যাড্রিনাল কর্টেক্সকে উদ্দীপিত করে আর হরমোনের ক্ষরণ ঘটায় এবং এই অ্যাড্রিনাল কর্টেক্স থেকে হরমোন নিঃসরণকে নিয়ন্ত্রণে রাখে। এই যে বললাম অ্যাড্রিনাল কর্টেক্স, এইটা কিন্তু দেখো আমাদের যে কিডনি আছে তার উপর এরকমভাবে অবস্থিত, এই যে ট্রায়াঙ্গুলার শেপের গ্রন্থিটা, এর নামই হলো অ্যাড্রিনাল গ্রন্থি। এরকমই কিডনি, আমাদের তো দুটো রয়েছে কিডনি, দুটো কিডনির ওপরেই কিন্তু এই অ্যাড্রিনাল গ্রন্থিটা রয়েছে। এটাও কি অ্যাড্রিনাল গ্রন্থি, আর তার কর্টেক্স অঞ্চল হলো এই অ্যাড্রিনাল গ্রন্থিটাকে যদি আমরা বড় করে দেখি তাহলে দেখব এটা এরকম একটা ট্রায়াঙ্গুলার শেপের গ্রন্থি। এর ভেতরটাকে বলে
মেডালা, আর বাইরেটা হলো কর্টেক্স। তাহলে এই যে অ্যাড্রিনাল গ্রন্থি আছে, অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের বৃদ্ধিতে সাহায্য করে কে? এই এসিটিএইচ। এসিটিএইচ কী করছে? অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের বৃদ্ধিতে সাহায্য করে। ঠিক আছে, এই এসিটিএইচটা উৎপন্ন হচ্ছে অগ্রপিটুইটারি থেকে, কিন্তু কাজ করছে অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলে গিয়ে এবং সেই অঞ্চলের বৃদ্ধিতে সাহায্য করছে। এবার দেখো, চলে আসি আমরা নাম্বার 3-তে। এখানে নাম্বার 2 অবধি দেখেছি, এবার নাম্বার 3-তে চলে আসি। আবার হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস থেকে একটা রিলিজিং ফ্যাক্টর বেরোচ্ছে, তার নাম হলো GnRH, অর্থাৎ গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। এ কী করে? পিটুইটারির অগ্রখণ্ডকে বা অ্যান্টেরিয়ার পিটুইটারিকে উদ্দীপিত করে। তখন অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে যে হরমোনগুলো বেরোয় সেটা হলো FSH আর LH। আরও দুটো হরমোন বেরোচ্ছে, তারা হলো ICSH, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, এবং LTH অর্থাৎ লিউটোট্রপিক হরমোন। এবার দেখি যে এই যে 4টে হরমোন পেলাম আমরা, এদের একসাথে বলে GTH বা গোনাডোট্রপিক হরমোন। এই যে প্রথমে এবার একটা একটা করে আসি। এই যে FSH, এখানে আমরা দেখলাম FSH, এই FSH কি করে? স্ত্রী দেহের ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল, ডিম্বাশয়ের মধ্যে যে পরিণত গ্রাফিয়ান ফলিকল আছে তাকে তার আয়তন এবং সংখ্যার বৃদ্ধিতে সাহায্য করে এবং একে উদ্দীপিত করছে। একে কি করছে? উদ্দীপিত করছে। ফলে এখান থেকে ক্ষরিত হচ্ছে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন। নেক্সট দেখছি আমরা LH। এই LH স্ত্রী দেহের কর্পাস লিউটিয়াম, কর্পাস লিউটিয়াম যে বা পিত গ্রন্থি যাকে আমরা বলি, তার বৃদ্ধি ঘটায় এবং একে উদ্দীপিত করে এবং ফলে এর থেকে ক্ষরিত হচ্ছে প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন। নেক্সট দেখি ICSH, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এই হরমোন পুরুষ দেহে শুক্রাশয় স্থিত ইন্টারস্টিশিয়াল কোষসমূহকে উদ্দীপিত করে, ইন্টারস্টিশিয়াল সেলকে উদ্দীপিত করে এবং এখান থেকে নিঃসৃত হচ্ছে টেস্টোস্টেরন। নেক্সট দেখছি আমরা LTH বা লিউটোট্রপিক হরমোন। এটা মাতৃদেহে স্তনদুগ্ধ ক্ষরণে সহায়তা করে। এরা মাতৃদেহে স্তনদুগ্ধ ক্ষরণে সহায়তা করে। আর পশ্চাৎ পিটুইটারি থেকে যে হরমোনগুলো ক্ষরিত হয়, পশ্চাৎ পিটুইটারি, পশ্চাৎ পিটুইটারি থেকে দুটো হরমোন ক্ষরিত হয়, তার নাম হলো ADH বা অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। এটা বৃক্কীয় নালিকার জল বিশোষণ ঘটায়। এই হরমোন
কম ক্ষরণে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয় এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে। সেকেন্ড যে হরমোনটা খরিত হয় তার নাম হলো অক্সিটোসিন। এই অক্সিটোসিন প্রসবকালে জরায়ুর সংকোচন ঘটায়। দেখো এখানে ছবিতে দেখাচ্ছি তোমাদের। ফার্স্ট ছবিটা হলো থাইরয়েড গ্ল্যান্ড। এটা হলো থাইরয়েড গ্রন্থি। এই থাইরয়েড গ্রন্থির এই দিকেরটা যে দেখছো এটা হলো ডান খণ্ডক, এটা ডান খণ্ডক, আর এটা হলো বাম খণ্ডক। এই যে থাইরয়েড গ্রন্থি, এর থেকে নিঃসৃত হরমোনগুলো হলো থাইরক্সিন, থাইরক্সিন বা যার নাম হলো T4। নেক্সট দেখো ট্রাই আয়োডো থাইরোনিন, ট্রাই আয়োডো থাইরোনিন, যেটা হলো T3। এবং এখান থেকে আরেকটা হরমোন খরিত হয়, সেটা হলো ক্যালসিটোনিন। এই যে থাইরয়েড গ্ল্যান্ড, এটা দেখতে পাচ্ছ তোমরা গ্রীবাদেশের ল্যারিংসের নিচে ট্র্যাকিয়ার দুপাশে, ট্র্যাকিয়ার এই যে দুপাশে অবস্থিত। এই থাইরক্সিন হরমোনটা মেনলি, এই যে থাইরক্সিন হরমোন, এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ করে, ক্রেবস চক্রের সময় সক্রিয় ভূমিকা পালন করে। এছাড়া কোষের যে বিভিন্ন বিপাকীয় কাজ, যেমন শর্করা, প্রোটিন, ফ্যাট বিপাকের ক্রিয়ার হার বৃদ্ধি করে, অন্ত্রে গ্লুকোজ শোষণের ক্ষমতা বৃদ্ধি করে, যকৃৎ ও পেশিতে সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরিত করে, যকৃতে প্রোটিন থেকে গ্লুকোজ প্রস্তুতিতে সাহায্য করে। থাইরক্সিন দেহে সঞ্চিত মেদ বিয়োজিত করে, ফলে কিটোন বডির উৎপাদন বৃদ্ধি পায়। এছাড়া এই থাইরক্সিন হরমোন আমাদের যে বিএমআর রেট, বেসাল মেটাবলিক যে রেট, দেহের তাপ উৎপাদন ও অক্সিজেন ব্যবহার নিয়ন্ত্রণ করে। এই থাইরক্সিন বিএমআর রেটকে হ্রাস বৃদ্ধি ঘটায়। এছাড়া লোহিত রক্তকণিকার ক্রমপরিণতিতে সাহায্য করে, হৃদস্পন্দন বৃদ্ধি করে। এই থাইরক্সিনের যদি কম ক্ষরণ হয় তাহলে শিশুদের ক্ষেত্রে ক্রেটিনিজম এবং বয়স্কদের মিক্সিডিমা রোগ হয়, এবং থাইরক্সিনের যদি বেশি ক্ষরণ হয় তাহলে গয়টার বা গলগণ্ড রোগ হয়। তোমরা জানো যে পাহাড়ি এলাকার বসবাসকারী লোকেরা গলগণ্ড রোগে বেশি ভোগে, কারণ ওই অঞ্চলের মাটিতে আয়োডিন থাকে না। তাই উৎপন্ন ফসলগুলোর মধ্যেও কিন্তু আয়োডিনের ঘাটতি থাকে, এবং থাইরক্সিনের মূল উপাদানই হলো আয়োডিন। তাই পাহাড়ি এলাকার জনগণ আয়োডিনবিহীন খাদ্য গ্রহণ করায় এদের গলগণ্ড রোগ হয়, ফলে গলাটা ফুলে যায়। এখানে যে দেখতে পাচ্ছ থাইরয়েড গ্রন্থির উপর 4টে গ্রন্থি আছে, এটা হলো প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। আর এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে নিঃসৃত হরমোন হলো প্যারাথরমোন। প্যারাথরমোন, এই যে প্যারাথরমোন তোমরা দেখলে, এটা কি করে, অন্ত্র থেকে ক্যালসিয়াম ও ফসফেট শোষণ বৃদ্ধি করে, অস্থি থেকে ক্যালসিয়াম ও ফসফেট শোষণ বৃদ্ধি করে, এবং কিডনি দ্বারা ক্যালসিয়ামের রেচন হ্রাস করে এবং ফসফেটের রেচন বৃদ্ধি করে। এবার দেখো এই যে ছবিটা দেখছো, এটা হলো প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়। এটা কিন্তু একটা মিশ্র গ্রন্থি।
এই প্যানক্রিয়াস, এই যে দেখছো প্যানক্রিয়াস, এই প্যানক্রিয়াসের মধ্যে যে আইলেটস অফ, এই প্যানক্রিয়াসটা কি এখানে সেকশন করে টিএস করে বড় করে দেখানো হয়েছে, একটা ট্রান্সভার্স সেকশন দেখানো হয়েছে। এই যে এর মধ্যেকার এই যে আইল্যান্ড টাইপের দেখতে পাচ্ছ, এটাকেই বলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের মধ্যে যদি আমি চিহ্নিত করি, এটা হলো, দেখো এখানে চিহ্নিত করে লিখছি, এটা হলো আলফা কোষ, তেমনি পরেরটা হলো বিটা কোষ। নেক্সট গ্রিন কালারের যেটা দেখতে পাচ্ছ সেটা হলো ডেল্টা কোষ, আর তারপরে হলো পিপি কোষ। তাহলে দেখলে এই যে এই অংশগুলো হলো অন্তঃক্ষরা অংশ, আর এই অংশগুলো হলো বহিঃক্ষরা অংশ। এই যে অন্তঃক্ষরা অংশ, এই বিটা কোষ থেকে ক্ষরিত হয় ইনসুলিন, আলফা কোষ থেকে গ্লুকাগন, আর ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন। এই পুরোটাই এই যে রাউন্ডেড অংশ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের কোষ, তাই এই অংশটাই হলো অন্তঃক্ষরা অংশ। এবার দেখি ইনসুলিনের কাজ কি। ইনসুলিন বিভিন্ন বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে, যেমন কার্বোহাইড্রেট বিপাক, অর্থাৎ ইনসুলিন কোষপর্দার ভেদ্যতা বৃদ্ধি করে পেশি কোষে গ্লুকোজ বিশেষণ বাড়ায় এবং গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজকে পাইরুভিক অ্যাসিডে পরিণত করে। এছাড়া গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষ করে এবং রক্তে শর্করার যে মাত্রা সেটা কি পায়, হ্রাস পায় এই ইনসুলিনের কারণে। এছাড়া প্রোটিন বিপাকও নিয়ন্ত্রণ করে। নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় প্রোটিন ও ফ্যাট থেকে গ্লুকোজ উৎপন্ন হয়, ফলে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পায়। ইনসুলিন এই নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়াকে বাধা দেয় এবং রক্তে শর্করার পরিমাণকে বাড়তে দেয় না। সেরকমই ফ্যাট বিপাকও নিয়ন্ত্রণ করে। আমরা জানি ইনসুলিন যদি কম ক্ষরণ হয় তাহলে যে রোগটা হয় তার নাম হলো মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস। এই রোগে কি হয়, আমাদের শরীরে নর্মাল 100 ml রক্তে শর্করার স্বাভাবিক পরিমাণ হলো 80 থেকে 120 mg, কিন্তু এই ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রে শর্করার পরিমাণ কিন্তু 120 mg আরও বেশি হয়ে যায়। ফলে প্রবল তৃষ্ণা, কোনো জায়গায় যদি ক্ষত হয় সেটা শোকায় না, ওজন হ্রাস পায়, অতিরিক্ত খিদে পায়, মূত্রের পরিমাণ বৃদ্ধি পায় এবং মূত্রের সঙ্গেও শর্করা নির্গত হয়। আবার দেখো, এই যে দেখছো গ্লুকাগন, এর কাজ কিন্তু সম্পূর্ণ ইনসুলিনের কাজের বিপরীত। অর্থাৎ ইনসুলিন যেমন রক্তে শর্করার পরিমাণকে হ্রাস করছে, সেরকম গ্লুকাগন শর্করার পরিমাণকে বৃদ্ধি করে। সেই জন্য এদের দুজনের কাজ হলো পরস্পর বিপরীত। এখানে যে তোমরা ছবিটা দেখছো, এটা হলো আমাদের দেহ বৃক্ক বা কিডনির ছবি। এই দুটো হলো বৃক্ক বা কিডনি। এর উপরে এই যে ট্রায়াঙ্গেল শেপের যে গ্রন্থিটা আছে, গ্রন্থিটার নাম হলো অ্যাড্রিনাল গ্রন্থি। ত্রিভুজাকার যে গ্রন্থিটা দেখতে পাচ্ছ, এরই যদি অংশগুলো দেখি তাহলে এর বাইরের স্তরকে বলে কর্টেক্স, এটা হলো কর্টেক্স, আর এর যে ভেতরের অংশ তাকে বলে মেডালা। তাহলে এটা হলো বৃক্ক বা একজোড়া বৃক্ক। ওয়ান পেয়ার। এবার দেখো, এই যে অ্যাড্রিনাল গ্রন্থি, এটা দেখতে পেলে তোমরা বৃক্কের ঊর্ধ্ব প্রান্তে অবস্থিত।
এই কারণে একে সুপ্রারেনাল গ্রন্থি বলা হয়। যেহেতু এটা ঊর্ধ্ব প্রান্তে অবস্থিত, সেই জন্য এর নাম হয়েছে সুপ্রারেনাল গ্রন্থি। এর থেকে নিঃসৃত হরমোনগুলোর যদি আমি নাম লিখি, তাহলে সেগুলো দাঁড়ায় অ্যাড্রিনালিন, বা অ্যাড্রেনালিন। আর একটা হরমোন হলো নর অ্যাড্রেনালিন। স্বাভাবিক অবস্থায় অ্যাড্রিনালিনের ভূমিকা খুবই নগণ্য, কিন্তু যখন রাগ, ভয়, আনন্দ, দুশ্চিন্তা প্রভৃতি উত্তেজনাকালে এই হরমোন ক্ষরণ বেড়ে যায়। রাগ, ভয়, তৃষ্ণার কালে। এবং এই হরমোনের ক্রিয়াশীলতা কিন্তু দীর্ঘস্থায়ী নয়। জরুরিকালীন অবস্থায় এই হরমোন দ্রুত ক্রিয়াশীল হয়, আবার জরুরি অবস্থা দূর হলে এর ক্রিয়াশীলতা হ্রাস পায়। এই কারণে এই অ্যাড্রিনালিনকে জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলা হয়, বা ইমার্জেন্সি হরমোন। এই যে হরমোন, এই হরমোন রক্ত সংবহনতন্ত্রের উপর কাজ করে, অর্থাৎ হার্ট উৎপাদন বা কার্ডিয়াক আউটপুটকে বৃদ্ধি করে। হার্ট উৎপাদন বা যেটাকে আমরা বলি কার্ডিয়াক আউটপুট, সেটাকে কি করে? বৃদ্ধি করে। এর শ্বাসতন্ত্রের উপরেও প্রভাব আছে। শ্বাসতন্ত্রের উপরের প্রভাব বলতে গেলে বলতে হয় এই হরমোন ব্রঙ্কিওল পেশিকে শিথিল করে এবং এদের গহ্বরকে প্রসারিত করে। এর ফলে হাঁপানির সময় অ্যাড্রিনালিন ব্রঙ্কিওল পেশিগুলোকে প্রসারিত করে বলে শ্বাসকষ্ট লাঘব করে। অস্থিপেশির উপরেও এর প্রভাব আছে। অ্যাড্রিনালিনের প্রভাবে পেশির উত্তেজিতা এবং সংকোচনশীলতা বৃদ্ধি পায় এবং পেশির অসার কাল বিলম্বিত হয়। এই অ্যাড্রিনালিন বিএমআরকে বৃদ্ধি করে। আমাদের যে বিএমআর আছে, বেসাল মেটাবলিক রেট, সেটাকে বৃদ্ধি করে এবং গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া ঘটিয়ে রক্তে শর্করার পরিমাণ বাড়ায়। এছাড়া তারারন্ধ্রকে প্রসারিত করে, অশ্রুগ্রন্থির ক্ষরণ বৃদ্ধি করে এবং ত্বকে অ্যাডাক্টোরেস পিলাই পেশির সংকোচন ঘটিয়ে ত্বকের রোমকে খাড়া করে। এই কারণেই কুকুর, বিড়াল ইত্যাদির রোম খাড়া হয়। তাহলে এটা গেল অ্যাড্রিনালিন হরমোনের কাজ। এবার দেখি নর অ্যাড্রিনালিন হরমোনের কাজ কী। এরা দেহের বিপাকীয় ক্রিয়ার হার বৃদ্ধি করে, সিস্টোলিক ও ডায়াস্টোলিক রক্তচাপ বৃদ্ধি করে, হৃৎপেশিকে উত্তেজিত করে, প্লীহার মসৃণ পেশির সংকোচন ঘটায়, যকৃৎ ও কঙ্কাল পেশিকে গ্লাইকোজেনেসিসের প্রক্রিয়ায় যকৃৎ ও কঙ্কাল পেশিতে যে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া হয় তার হারকে বৃদ্ধি করে। এটা যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হলো স্ত্রীদেহের জনন গ্রন্থি বা আমাদের যে রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে, এটা হলো তাহলে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ছবি। ফিমেল বা মেয়েদের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এখানে দেখতে পাচ্ছ তোমরা দুটো ডিম্বাশয়। এই যে ডিম্বাশয়, এটা স্ত্রীদেহের শ্রোণীগহ্বরের জরায়ুর দুপাশে অবস্থিত। এটা হলো ইউটেরাস বা জরায়ু, তার দুপাশে রয়েছে দুটো আমাদের ডিম্বাশয়। এই ডিম্বাশয় থেকে যে নিঃসৃত হরমোন, তার নাম হলো ইস্ট্রোজেন। ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোন হলো ইস্ট্রোজেন। আর 2 নাম্বার হলো প্রোজেস্টেরন। এই হরমোনসগুলো ডিম্বাশয় থেকে ক্ষরিত হয় এবং এই যে দেখছো ইস্ট্রোজেনের প্রভাবে নারী দেহের যে ত্বক কোমল বা মসৃণ, এছাড়া স্তন্যগ্রন্থিতে যে স্নেহ পদার্থ সঞ্চিত থাকে এবং জরায়ুর আকৃতি বৃদ্ধি, ঋতুচক্র
বা মাসিক যে পিরিয়ড ওটা নিয়ন্ত্রণও করে আমাদের ইস্ট্রোজেন, এবং ইস্ট্রোজেনের প্রভাবেই স্তন্যগ্রন্থির বিকাশ হয় আর নারীদেহে প্রোটিনের সংশ্লেষ বৃদ্ধি পায়। এবার দেখি প্রোজেস্টেরন। এই প্রোজেস্টেরন হরমোন স্ত্রীদেহে যে প্লাসেন্টা গঠনে এবং গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধি এবং পুষ্টিতে সাহায্য করে। এই হরমোনের প্রভাবেই ডিম্বাশয়ের ডিম্ব উৎপাদন হয়। ডিম্বাশয়ের যে ডিম্ব উৎপাদন হয় সেগুলো কিন্তু প্রোজেস্টেরন হরমোনের প্রভাবেই ঘটে। গর্ভাবস্থায় স্তন্যগ্রন্থির প্রসারণ ও প্রসবকালে যোনিপথের পেশি প্রসারিত হতে এই প্রোজেস্টেরন হেল্প করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি স্পেসিফাই করে বলি, নর্মাল যে স্ত্রীদেহের প্রক্রিয়া, যেমন ধরো ঋতুচক্র, দৈহিক পরিবর্তন, ওগুলো সব মেনটেন করছে ইস্ট্রোজেন। আর যখন প্রেগনেন্সি সময়কালীন যে পরিবর্তন সেগুলো সব মেনটেন করছে প্রোজেস্টেরন। এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হলো জরায়ুর মধ্যে কিভাবে বেবিটা অবস্থান করেছে। আর এই যে অংশটা এটা হলো প্লাসেন্টা বা অমরা। এটা হলো প্লাসেন্টা বা অমরা, যার মাধ্যমে মাতৃদেহ থেকে শিশুদেহে খাদ্য, অক্সিজেন সব সরবরাহ হয়। এটা দেখতে পাচ্ছ, তোমাদের প্লাসেন্টার অবস্থানটা দেখাচ্ছি। এই প্লাসেন্টা থেকেও কিন্তু বহু হরমোন খরিত। এই প্লাসেন্টা থেকে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন খরিত হয়। নেক্সট দেখো কি কি হরমোন খরিত হচ্ছে। নেক্সট আরেকটা হরমোন খরিত হয়, তার নাম হচ্ছে হিউম্যান কোরিওনিক সোমাটোমেমোট্রপিন। এছাড়া কিছু পরিমাণে ইস্ট্রোজেনও এখান থেকে খরিত হয় এবং কিছু পরিমাণে প্রোজেস্টেরনও এখান থেকে খরিত হয় এই প্লাসেন্টা থেকে। এই যে পুরো রেডিশ অংশটা দেখতে পাচ্ছ ঘিরে রয়েছে, এটাই হলো প্লাসেন্টা। এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হলো মেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান, অর্থাৎ পুরুষ দেহের রিপ্রোডাক্টিভ সিস্টেমটাই এখানের ছবির আকারে তোমাদের সামনে দেখিয়েছি। রিপ্রোডাক্টিভ সিস্টেম বললে এটা ভালো হবে, অর্গ্যান না বলে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বলো। এখানে একটা পার্শ্বীয় ছবি তোমাদের এখানে দেখিয়েছি। এইটা যে দেখতে পাচ্ছ এটা হলো শুক্রাশয়। এরকমই একজোড়া শুক্রাশয় পুরুষ দেহে থাকে। পুরুষ দেহ গহ্বরের বাইরে স্ক্রোটাম নামক থলির মধ্যে এটা অবস্থিত। শুক্রাশয়টা জন্মের পূর্বে এই শুক্রাশয় দুটো কিন্তু উদর গহ্বরে থাকে এবং জন্মের পর দেহের বাইরে বেরিয়ে আসে। এই শুক্রাশয় থেকে নিঃসৃত হরমোন হলো টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরন হরমোন পুরুষ দেহের যৌনাঙ্গের পরিবর্তন ঘটায়, অর্থাৎ শিশ্ন এবং শুক্রাশয় এবং আনুষঙ্গিক যে যৌনাঙ্গ কাউপার গ্রন্থি, প্রোস্টেট গ্রন্থি, এদের বৃদ্ধি ঘটায়। এছাড়া গৌণ যৌন লক্ষণ মানে যেগুলো কোনগুলো, পুরুষদের দেহ পেশিবহুল হওয়া, গলার স্বর মোটা হওয়া, গোঁফদাড়ি গজানো, সবই এই টেস্টোস্টেরন হরমোনের প্রভাবেই হয়। এছাড়া বিএমআর রেট বা বেসাল মেটাবলিক রেট এবং প্রোটিন সংশ্লেষকে বৃদ্ধি করে এই টেস্টোস্টেরন। তাহলে আমরা দেখলাম পুরুষ দেহের বা আমরা যে হরমোনগুলো দেখছি জনন গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন, তাদের মধ্যে শুক্রাশয় থেকে নিঃসৃত হরমোন আমরা পেয়েছি টেস্টোস্টেরন, আর আগে ডিম্বাশয় থেকে তো হরমোন হিসাবে আমরা প্রোজেস্টকে, আর এই রিলেটেডই প্লাসেন্টা থেকে নিঃসৃত হরমোনগুলো আমরা যে পেয়েছি সেটা হলো হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, হিউম্যান কোরিওনিক সোমাটোমেমোট্রপিন, হিউম্যান কোরিওনিক সোম্যাটোমেমোট্রপিন এবং ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। এছাড়াও আরও কিছু হরমোন আছে, সেগুলো সম্বন্ধে জাস্ট আইডিয়া তোমাদের দিয়ে রাখি। আমাদের যে পিনিয়াল গ্রন্থি, এই পিনিয়াল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন হলো মেলাটোনিন। সেরকমই আমাদের যে হার্ট বা হৃৎপিণ্ড থেকে নিঃসৃত হরমোন হলো
অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড, আরেকটা হলো ব্রেন নাট্রিউরেটিক পেপটাইড। সেরকমই আমাদের থাইমাস গ্ল্যান্ড আছে, থাইমাস গ্রন্থি, থাইমাস গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন হলো থাইমোসিন, আরেকটা হলো থাইমিন। সেরকমই আমাদের কিডনি বা বৃক্ক থেকে কিছু হরমোন বেরোয়, সেটা হলো এরিথ্রোপয়েটিন, রেনিন। ঠিক আছে, তাহলে বুঝলে যে কি কি হরমোন আমাদের সারা দেহে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এছাড়াও আমাদের কতগুলো হরমোন আছে যেগুলোকে আমরা বলি লোকাল হরমোন। এই লোকাল হরমোনের মধ্যে প্রথমেই আমাদের নাম আসে প্রোস্টাগ্ল্যান্ডিন। এই প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন দেহের সর্বত্র পাওয়া যায়। তাছাড়া সেরোটোনিন, হিস্টামিন, হেপারিন, ব্র্যাডিকাইনিন এরকম কিছু হরমোন আছে যেগুলো লোকাল হরমোন নামে পরিচিত। এই যে লোকাল হরমোনগুলোর নাম আমি বললাম, ওরা কিন্তু উৎসস্থলেই ক্রিয়া করে। হরমোনের আমি বিশেষত্বতে বলেছি যে উৎসস্থল থেকে দূরবর্তী স্থানে গিয়ে ক্রিয়া করবে, কিন্তু এই যে লোকাল হরমোন সেগুলো উৎসস্থলেই ক্রিয়া করে, সেই জন্যই এদের নাম হয়েছে লোকাল হরমোন। ঠিক আছে, আর মেনলি ট্রপিক যে হরমোনগুলো আছে, যেমন অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, গোনাডোট্রপিক হরমোন, তারপরে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এগুলো হলো সব ট্রপিক হরমোন। এই হরমোনগুলো কিন্তু উৎসস্থল থেকে দূরবর্তী স্থানে ক্রিয়া করে, এই জন্য এদের আমরা বলি ট্রপিক হরমোন। তাহলে এখান থেকে তোমরা কিন্তু ট্রপিক হরমোন আর লোকাল হরমোনের পার্থক্যটাও লিখতে পারবে। তাহলে এটাই হলো আজকে আমরা এই হরমোন সম্বন্ধে তোমাদের কিছু ধারণা দিলাম এই ভিডিওর মাধ্যমে। এই হরমোন সম্বন্ধে পড়তে গেলে যে দুজন বিজ্ঞানীর নাম বলতেই হয় তারা হলেন বেলিস আর স্টার্লিং। এনারা অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত জৈব রাসায়নিক পদার্থকে হরমোন নামে অভিহিত করেন। এই যে হরমোন শব্দটি, এটা হরমাও শব্দ থেকে উৎপত্তি হয়েছে কোথা থেকে? না, হরমাও শব্দ থেকে, যার অর্থ হলো জাগ্রত করা বা উত্তেজিত করা। আর এই হরমোন আমরা এই যে আলোচনা এটা থেকে দেখলাম যে বিভিন্ন রাসায়নিক সমন্বয় সাধন করছে, সেই জন্য হরমোনকে কেমিক্যাল কোয়ার্ডিনেটরও বলা হয়। ঠিক আছে, আমরা বলেছি হাইপোথ্যালামাস হলো প্রভু গ্রন্থির প্রভু, অর্থাৎ মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। এখান থেকে যে রিলিজিং হরমোনটা বেরোচ্ছে একটা, সেটা তোমরা জানো থাইরোট্রপিন রিলিজিং হরমোন। এ পিটুইটারিকে বা অ্যান্টেরিয়ার পিটুইটারিকে উদ্দীপিত করছে এবং অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে নিঃসৃত হচ্ছে টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এ উদ্দীপিত করছে থাইরয়েড গ্রন্থিকে। তাহলে এইভাবে চেন ওয়াইজ কাজটা চলছে এবং এই থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে T3, T4 এই হরমোনগুলো। তাহলে রক্তে যদি কোনো সময় দেখা যায় যে এই হরমোনগুলোর পরিমাণ বেড়ে গেছে, তখন পিটুইটারি থেকে টিএসএইচের ক্ষরণ হ্রাস ঘটে, মানে এ একটা ব্যাক সিগন্যাল এঁকে দেবে। ঠিক আছে, আবার একেও একটা ব্যাক সিগন্যাল দেবে যদি কোনো সময় দেখা যায় যে এদের ক্ষরণ বেড়ে গেছে। তাহলে ব্যাক সিগন্যাল দিয়ে এরা নিজেদের এগুলোকে সিগন্যাল দেবে, ফলে এরা কি করবে যে নিজেদের ক্ষরণকে কমিয়ে দেবে, ফলে আলটিমেটলি দেখা যাবে যে এর ক্ষরণও
কমে এসছে। এইভাবে হরমোন কি করে অধিকাংশ ক্ষেত্রে পরোক্ষভাবে নানা গ্রন্থির মাধ্যমে নিজেই নিজের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। দেখতে পারলে এইভাবে সিগন্যাল যাচ্ছিল, আবার ব্যাক সিগন্যালের মাধ্যমে এরা কি করছে, কন্ট্রোল করে নিচ্ছে। যখন এদের পরিমাণ রক্তে বেড়ে যাচ্ছে তখন নিজেকে কন্ট্রোল করে নিচ্ছে, এইভাবে একটা ব্যাক সিগন্যাল পাঠাচ্ছে। ফলে একে কি কম ক্ষরিত হচ্ছে, এখান থেকে এটা কম ক্ষরিত হচ্ছে, আলটিমেটলি এর ক্ষরণটাও কি কমে আসছে। এই যে নিয়ন্ত্রণ সোজা পথে যাচ্ছে আবার উল্টো পথে ব্যাক সিগন্যালের মাধ্যমে যে নিজেদের কন্ট্রোল করছে, একেই বলে ফিডব্যাক নিয়ন্ত্রণ। এর নাম হলো ফিডব্যাক কন্ট্রোল। অর্থাৎ হরমোন এই ফিডব্যাক কন্ট্রোলের মাধ্যমে কিন্তু নিজেকে নিজেই কন্ট্রোল করে নিজের কার্যকারিতা নিজেই নিয়ন্ত্রণ করে। তাহলে এটা হরমোনের একটা বৈশিষ্ট্য। তাহলে এইভাবে তোমরা যদি হরমোনটাকে পড়ো তাহলে মানবদেহে হরমোনের যে ভূমিকা বা কার্যকারিতা তা উপলব্ধি করতে পারবে।